সহদেব, তোমার চোখের সামনে তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি গুরুদেব। পাখিটির বর্ণনা দাও। সবুজ বর্ণের পাখির মস্তক আমার ডান দিকে, পাখির পালকে কিঞ্চিত ধূসর বর্ণরেখা। আর কি দেখতে পাচ্ছ? একটি বৃক্ষ শাখা দেখতে পাচ্ছি যেখানে পাখিটি দণ্ডায়মান। বৃক্ষ শাখাটি দেখতে অনেকটা আমার ধনুকের মতো। অকর্মণ্য। তুমি যাও। দুর্যোধন, তুমি এসো। তোমার নিশানায় তুমি কি দেখতে পাচ্ছ? আমি একটি পাখি দেখতে পাচ্ছি। পাখির পিছনে বিস্তৃত আকাশ দেখতে পাচ্ছি। আকাশে মেঘরাশি ভেসে যাচ্ছে। গর্ধব, তুমি যাও। অর্জুন, তুমি এসো। তুমি কি একটি পাখি দেখতে পাচ্ছ অর্জুন? দেখতে পাচ্ছি গুরুদেব। পাখিটির বর্ণনা দাও। আমার পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব নয়। কেন? আমি পুরো পাখিটা দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? শুধুমাত্র একটি চোখের মণি। আজ আমার ঘোষণা করতে কোনো দ্বিধা নেই। অর্জুনই হচ্ছে এ সময়ের শ্রেষ্ঠ তীরন্দাজ। সবাইকে শুভেচ্ছা। ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের লাইভের বিষয় তো আপনারা জানেন যে আমার চলচ্চিত্র যেটি হচ্ছে রূপান্তর, এই রূপান্তর নিয়ে আমি আজকে কথা বলবো। যদিও আমার চলচ্চিত্রের মানে সিরিয়ালে বোধহয় এটি পঞ্চম বোধ হয়। তারপরেও মানে আমি এর আগে কীর্তন খোলা নিয়ে কথা বলেছি। তার আগে আমার চলচ্চিত্রের প্রারম্ভিক যাত্রা, যে চলচ্চিত্রের শুরু করাটা, সেটা নিয়ে কথা বলেছি। তো রূপান্তরের পরে যেটা হতে পারত যে কীর্তন খোলার পরে শঙ্খনাদ, কারণ তার পরের ছবি ছিল শঙ্খনাদ, তারপরে নিরন্তর, তারপরে বাসি এবং তারপরে রূপান্তর। কিন্তু আজকে মনে হলো যে রূপান্তর নেই, আগে কথা বলি, এর পরে গিয়ে অন্য ছবিগুলো নিয়ে কথা বলা যাবে। অর্থাৎ এই যে ছবিগুলোর নিয়ে আমার যা বলার, অর্থাৎ এর কন্টেন্ট বা নির্মাণের সময়কালীন যে ঘটনাগুলো হচ্ছে সব মিলেই। আচ্ছা, বুঝতে পারছি না, সাউন্ড তো করে দিলাম, তারপরে এটা কেন অনেক জোরে জোরে শব্দ হচ্ছে? ভলিউম তো জিরোই। আচ্ছা, যাই হোক, খুব তো বোধহয় প্রবলেম হচ্ছে না। তো আমি রূপান্তর নিয়ে প্রথমে বলি, আপনারা যেটুকু দেখলেন যে এখানে অর্জুন নামটা শুনলেন,
যে অর্জুন হচ্ছে মহাভারতের একটি চরিত্র, পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সেই চরিত্রের আমরা একটি তীর নিক্ষেপের দেখলাম যে সে চোখের মণিতে তীর লাগালো, এবং তার যে লক্ষ্যবস্তু, যে সে যখন নিশানা ঠিক করে তখন কিন্তু সে আশেপাশে কিছুই বুঝতে পারে না বা দেখতে পারে না, যে কারণে দ্রোণাচার্য অর্থাৎ পাণ্ডব এবং কৌরবদের যে শিক্ষাগুরু সেই দ্রোণাচার্য তাকে তার সবচেয়ে প্রিয় ছাত্র হিসেবে সে তার যোগ্যতার কারণেই সে আস্থাটা অর্জন করে, এবং সে ঘোষণাই দেয় যে সে হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ তীরন্দাজ। তো যাক, আমার এই ছবিটার ঘটনাটাই হচ্ছে এই রকম যে এখানে আমরা আরেকটু দেখব ছবিটার। সেটি হচ্ছে যে এই যে দ্রোণাচার্য সেই সময়ের সবচাইতে বড় শিক্ষক ছিলেন, মানে সমর শিক্ষক। আপনারা তো জানেন মহাভারতের এইসব চরিত্র, মহাভারতের খুব ছোট্ট একটি অংশ জুড়ে একলব্য আরেকটি চরিত্র আছে। এই একলব্যকে নিয়েই আসলে আমার এই রূপান্তর ছবির ঘটনাটা, যে একলব্য, দ্রোণাচার্য, অর্জুন এবং অন্যান্য যারা আছেন। কিন্তু যেটা হয় যে এই ছবির গল্পটা মাঝপথে গিয়ে পাল্টাতে হয়, অর্থাৎ সেটা আমি একটু পরে বলছি। আপনারা একটু আগে দেখলেন যে একটি সমর প্রশিক্ষণের জায়গায় সেখানে তীর শিক্ষা দিচ্ছে, এই সময় আরেকটি চরিত্র এখানে আসে, হিরণ্যধনুর পুত্র একলব্য। আপনারা এই দ্রোণাচার্য জয়ন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছে। এখানে এসেছো কেন? আপনি আমার গুরুদেব, এ আমি হচ্ছে আপনার কাছে অস্ত্র শিক্ষা গ্রহণ করতে চাই। একলব্য। আমি নিম্নজাতের কাউকে সমশিক্ষা দেই না। রাজ পরিবারে অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য পর্যাপ্ত ছাত্র আমার আছে। সমর শিক্ষার প্রতি আমার যে আগ্রহ, আমার যে সাধনা, তা সবই আপনার আদর্শ আচার্য। আমাকে ফিরিয়ে দেবেন না গুরুদেব? তোমার মতো নিম্নজাতের ছাত্রকে বিদ্যাশ্রমে দীক্ষাদানের সুযোগ দিয়ে আমি আমার সমর বিদ্যাকে অসম্মান করতে পারি না। বৃথা বাক্য ব্যয় করছো, তুমি ফিরে যাও। বেশ, তারপরও জানবেন না আচার্য দ্রোণ, সমর শিক্ষায় আপনি আমার গুরুদেব। যাই হোক, একলব্যকে দ্রোণাচার্য ফিরিয়ে দিলেন, যে তাকে সমশিক্ষা দিতে চায় না, কারণ সে হচ্ছে নিম্ন বর্ণের। তিনি রাজবংশের লোকজনকেই শুধু সমশিক্ষা দিয়ে থাকেন। তো এটা নিয়েই মূলত ছবির ঘটনা, এবং আমরা দেখতে পারবো যে এই ছবির একটি পর্যায়ে গিয়ে আমরা একটু আরেকটু দেখে নেই, তাহলে আমাদের হয়তো ইনফর্ম করা আছে, তবে ফোর্স চাইনি, প্রয়োজন হলে আসবে। আসুন পলাশ ভাই, আমরা রেডি। আচ্ছা চলো চলো। খুব স্লো ট্রলি হবে, খুব স্লো। ওকে, এসো। পলাশ জি, তুমি ওই দিক থেকে হেঁটে আসবে, তারপর ধীর পায়ে হেঁটে হেঁটে এসে এইখানটাতে দাঁড়াবে। মনে রাখবে, তুমি দ্রোণাচার্যের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এসেছো, তাই একটু বিষণ্ণ ভাব থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি দ্রোণাচার্যকেই গুরু মেনে তার কাছ থেকে তীর চালানো শিখবে। নিজের উপর তোমার আছে অপরিসীম আস্থা,
তাই তোমার চোখে মুখে একটা দৃপ্ত ভাব আনতে হবে। তুমি ব্রহ্মচারী হতে যাচ্ছ সমর শিক্ষার চরম সাফল্য লাভের জন্য। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, সবাই রেডি? আমরা এখন টেকে যাব, আর ট্রলির সময় আমি বলবো। সাউন্ড, ক্যামেরা। গুরু দক্ষিণা, সিকোয়েন্স 7, শট 1, টেক 1। Got it. ওকে, জহির ভাই কি বলেন? এই দিক দিয়ে ট্রলি বসবে, ঠিক আছে? ফার্স্ট ফ্রেম। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পেলেন যে একটি ছবির শুটিং হচ্ছে। এই ছবিটির নাম হচ্ছে গুরু দক্ষিণা, এবং এই ছবিটি হচ্ছে মহাভারতের একটি অংশ, যেখানে আমরা কয়েকটি চরিত্র ইতিমধ্যে পেলাম: দ্রোণাচার্য, একলব্য এবং অর্জুন। মহাভারতে যে ঘটনাটা ঘটে, তাতে যখন দ্রোণাচার্যের কাছ থেকে একলব্য প্রত্যাখ্যাত হয়, তখন সে দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করে তাকে মানে গুরু মেনে সে তার সমর সাধনা শুরু করে। তো এই শুটিংয়ে যখন হচ্ছে, সেই শুটিংয়ের প্রথমেই আমরা সেটে দেখলাম এক ধরনের শুটিং হচ্ছে। এবার লোকেশনে গিয়ে, অর্থাৎ একলব্যের যে আশ্রম, সেই আশ্রমে এই ছবির শুটিংটা শুরু হয়েছে। তো এটা এমন একটি জায়গায় এই লোকেশন, যেখানে আশেপাশে কিছু সাঁওতাল জনগোষ্ঠী আছে। যেটা হয় যে আমরা যেখানেই শুটিং করতে যাই না কেন, গ্রামে বা একটু দূরে কোথাও গেলে প্রচুর মানুষের ভিড় হয়। সেটা এখানেও একই রকম ঘটনা ঘটা আছে। আবার আমরা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে।
চাপেন না, চাপেন। দেখ দেখ, তীর ধরবেরই জানে না। বেকুব নাকি এভাবে তীর ধরবে কেন? সরেন তো ভাই, না জানে সরেন, সরেন। অভিনয় করছে। পরিচালকটাই ফির কি জানে? কয়েক কেন পরিচালককে? বুঝতে দেখছেন না? পারছেন কেন? শর্ট নেওয়া হচ্ছে, তাহলে কেন কথা বলছেন? তোমরা এটা ভুল করছেন। কি বলেন আপনি? চুপ করেন। চুপ করো তো। ভুল করছে উমরাই করছে, আমরা বললে লাভ কি হইবে? তোমরা ভুল করছে বলে কি আমরা কইবে না তোমরা ভুল করছে? তীর ধরাটাই হচ্ছে না। আপনাকে বারবার বললাম কথা বলবেন না, শুটিং এ ডিস্টার্ব করছেন কেন? তুমি চুপ থাকো তো। আমরা ভুল করলে ভুল করছে, আমাদের কি? কাট ইট। আমরা শুটিং দেখতে আইছি, শুটিং দেখা চলে যাব। বলুন, আপনার কি বলছিলেন? কি ভুল হয়েছে? তোমার অভিনেতা ভুলভাবে তীর ধরেছে। তীর ওরকম করে ধরিবা না হয়। মানে তীর ধরা ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হচ্ছে। ওরকম করে তীর মারিবা না হয়। তাহলে কিভাবে মারে আপনি একটু দেখাবেন? আসুন, হুম। আসুন আমার সাথে, আসুন। দেখান তো কিভাবে তীর চালাতে হয়। ওই ধেনুকটা কি লেবা পারিব? হ্যাঁ, নিন। এই যা তো, ওই ধেনুকটা লিয়ে আয়। এটি থাকিয়া ওই গাছটাক মারেন। পলাশও তো একইভাবে তীর ধরেছে। এই তো, এখানে বাঁ হাত আর এখানে ডান হাত। হাতত তো কোনো সমস্যা না হয়, সমস্যা হচ্ছে আঙ্গুলত। মানে তীর ধরিবা হয় এই আঙ্গুলত আর এই আঙ্গুলত। বুড়া আঙ্গুল দিয়া তীর ধরিবা না হয়। এই যে এই যে এই এরকম। কি বলছেন আপনি? আমরা বাপদাদা 14 পুরুষ থেকে তীর চালাই যাচ্ছি। সাঁওতালের মতো তীর কেউ চালাবার পারে এদেশত? আচ্ছা, আরেকবার দেখান তো। এই ঠিক এই এরকম। এই যে এই দেখিলেন, এরকম করে ধরিবা হয়। আর ধরেছিল এরকম, এরকম করে ধরিবা না হয়। ধেনুকটা টানিয়া তীরটা ছুড়িবা না। হ্যাঁ, যাই হোক, যেটা আমি বলেছি যে মহাভারতের একলব্যের এই ঘটনাটা নিয়ে একজন পরিচালক ছবির শুটিংয়ে গেছে, গুরু দক্ষিণা নামে। তো আমরা জানি যে যখন মানে এই ঘটনাটা অর্থাৎ আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আরেকটি দৃশ্য দেখে আসলে হয়তো আমার ধারণা যে এটা আমরা আরেকটু বুঝতে পারবো। সেটা হচ্ছে যে মহাবীর অর্জুন, আপনি আমার অভিবাদন গ্রহণ করুন। আমার কুটিরে আপনার আগমনে আমি সম্মানিত বোধ করছি। আসুন মহাবীর। তুমি কি এই কুকুরের মুখ শরবিদ্ধ করেছো? মহাবীর, তার কর্কশ চিৎকার আমার ধ্যান ভঙ্গ করেছে। তবে স্বরলিখিতে তার মুখে কোনো ক্ষত সৃষ্টি হওয়ার কথা নয়। শারীরিকভাবে আঘাত করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। শুধুমাত্র তার রব বন্ধ করার উদ্দেশ্যই ছিল আমার স্বরনিক্ষেপের কারণ। তোমার সাথে কি পূর্বে আমার সাক্ষাৎ হয়েছিল? হয়েছিল পাণ্ডব। আমি হস্তিনাপুর গিয়েছিলাম মহাগুরু দ্রোণাচার্যের শিষ্যত্ব অস্ত্র শিক্ষা লাভের অভিলাষে। আমি নিষাদ কুমার, হিরণ্যধনুর পুত্র একলব্য। যাই হোক, বিষয়টা এরকম যে একলব্য
নিভৃতে দ্রোণাচার্যকে গুরু মেনে সমসাধনা করছিলেন। তো সেই জঙ্গলে পাণ্ডবরা শিকারে যায়, তাদের সাথে একটি কুকুর ছিল। তো একটি পর্যায়ে দেখে যে কুকুরটি যখন ফেরে তার মুখে বেশ কিছু স্বরবিদ্ধ হয়ে আছে এবং একটি স্বরও তার মুখে কোথাও ক্ষত সৃষ্টি করেনি। এবং এই কাজটি করেছে আসলে একলব্য। একলব্য যখন সাধনা করছিলেন তখন কুকুরটা এসে তার খুব কাছাকাছি এসে ঘেউ ঘেউ করলে, চিৎকার করলে তার মুখে সে কয়েকটি স্বরবিদ্ধ করে এবং এমনভাবে করে যে মুখে কোনো প্রকার তার ক্ষত সৃষ্টি হয় না, কিন্তু মুখটা এই স্বর দিয়ে আটকে যায়। এটি দেখার তখন আপনারা যে দৃশ্যটা দেখলেন যে অর্জুন দ্রোণাচার্য ইয়ের ওখানে আসে, একলব্যের এখানে, এবং সে বুঝতে পারে এবং তাকে চিনতে পারে এবং সে যখন দাবি করে যে বা সে তার গুরু হচ্ছে দ্রোণাচার্য, তখন দ্রোণাচার্যকে গিয়ে অর্জুন বলে যে গুরুদেব, আপনি তো বলেছেন আমি শ্রেষ্ঠ তীরন্দাজ, কিন্তু এটা সত্য না, কারণ আমার চাইতেও ভালো একজন তীরন্দাজ আছে, সে হচ্ছে একলব্য। এবং একলব্যের কথা ঘটনাটা বিস্তারিত বলে। তখন যেহেতু দ্রোণাচার্য এক ধরনের ইয়েতে গেছে, যে কমিটমেন্টে গেছে, যে সে বা সে ঘোষণা করেছে যে অর্জুনই হচ্ছে এই সময়ের হচ্ছে সবচেয়ে বড় তীরন্দাজ। সো সেইটাকে সে অক্ষুণ্ণ রাখার জন্য সে যে কাজটি করে সেটি হচ্ছে খুবই একটি মর্মান্তিক ঘটনা, এবং এই মর্মান্তিক ঘটনাটাই মহাভারতে উল্লেখ আছে। এবং এই ছোট্ট একটি চরিত্র একলব্য, গুরুর প্রতি যে তার দক্ষিণা দেবার যে ধরন, সেটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা সেই দৃশ্যটা দেখি যে দ্রোণাচার্য স্বয়ং একলব্যের কাছে চলে আসছে। এ কি সৌভাগ্য, এ কি আমার সাধনার ফল। গুরুদেব স্বয়ং আপনি এসেছেন আমার কুটিরে। আপনার চরণধুলিতে ধন্য হলো আমার কুটির, ধন্য হলো আপনাকে গুরুজ্ঞান করে আমার এই নিরন্তর সাধনা। শুনে প্রীত হলাম বৎস, তুমি আমাকে এই গুরু মেনে ব্রতী হয়েছ সমর সাধনায়। আজ সমর বিদ্যায় তোমার যে উৎকর্ষ, তা আমারই দীক্ষা। মিথ্যা নয়, এক বর্ণ মিথ্যা নয় গুরুদেব। আমার যে সাধনা, আমার যে অর্জন, তা সবই আপনারই দান। হস্তিনাপুর থেকে ফিরে এই গভীর অরণ্যে ব্রহ্মচর্য পালন করে সাধনায় ব্রতী হচ্ছি আপনাকে গুরুজ্ঞান করে। যার সাক্ষী এই অরণ্যের প্রতিটি পশু, এই অরণ্যের প্রতিটি পক্ষী, এই অরণ্যের বৃক্ষরাজি। বৎস, আমাকে গুরুজ্ঞান করে তুমি তোমার সাধনায় যে উৎকর্ষ লাভ করেছ, তাতে আমি অহংকার বোধ করছি। কিন্তু গুরুদক্ষিণা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। আমি তোমার কাছে গুরুদক্ষিণা দাবি করছি, তা আজই এবং এখনই। সৌভাগ্য আমার, আজ্ঞা করুন গুরুদেব। যা আছে আমার সাথে তার সবকিছু দিতে পারে আপনার চরণে। যা কিছু আমার, তার সবকিছুতে নিরঙ্কুশ অধিকার শুধুমাত্র আপনার। তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি আমাকে দাও, এই তোমার গুরুদক্ষিণা।
গুরুদেব, এই নিন আপনার গুরু দক্ষিণা। বৎস, আমি ভীষণ তুষ্ট তোমার প্রতি। তোমার সাধনা এবং গুরুভক্তির যে নিদর্শন তুমি স্থাপন করলে, জগৎবাসী সহস্রাব্দের পর সহস্রাব্দ ধরে তা স্মরণে রাখবে। যাই হোক, এটা এইটুকুই হচ্ছে মহাভারত একলব্যের ঘটনা। এবং দ্রোণাচার্য যেমন বললেন যে সহস্রাব্দের পর সহস্রাব্দ বছর একলব্যকে সবাই স্মরণ করবে, এবং সেটা করছে। যে গুরুর প্রতি তার যে শ্রদ্ধা এবং তার যে সে যে একজন তীরন্দাজ, যে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দিলে তীর চালানো আর সম্ভব না, এটি চাওয়ার পরও সে নির্দ্বিধায় দিয়ে দিল। এবং এই কাজটি দ্রোণাচার্য করলেন এই কারণে অর্জুনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য। কারণ দ্রোণাচার্য বুঝে গেছে যে দক্ষতার দিক থেকে একলব্য অর্জুনের চাইতেও অনেক বেশি এগিয়ে আছে। তো সে কারণেই সে একটি প্রতারণার আশ্রয় নিল, এবং প্রতারণার আশ্রয় নিয়ে সে একলব্যকে তার যে সাধনা সেটাকে সে স্তব্ধ করে দিল। তো এই গল্পটা নিয়ে যখন এই ছবির চরিত্রে যিনি ডিরেক্টর, তার নাম আরিফ, সে যখন শুটিংয়ে যায়, কিন্তু যখন সাঁওতালরা বলছে যে না, তীর চালনায় বৃদ্ধাঙ্গুলির কোনো প্রয়োজন নেই, তারা তীরটা চালায় হচ্ছে মধ্যমা এবং তর্জনী দিয়ে, অর্থাৎ তীরটা এইভাবে ধরে। আপনারা দেখলে বিভিন্ন ওয়েবসাইট দেখলে যে তীরটা আসলে প্রফেশনাল জায়গা থেকে এইভাবে করে। হ্যাঁ, আমরা ছোটবেলায় বা অনেকেই আমরা এইভাবে তীর চালাই, এটা ঠিক, কিন্তু প্রফেশনাল এইটা। তো তখন তার মধ্যে একটু সংশয় তৈরি হয়। যদি তাই হয়, তীর চালাতে যদি বৃদ্ধাঙ্গুলি না দরকার হয়, যদি তর্জনী এবং মধ্যমার দরকার হয়, তাহলে দ্রোণাচার্য একলব্যের বৃদ্ধাঙ্গুলিটা কেন কেটে নিল? সঙ্গত কারণেই তার শুটিংটা সে বন্ধ করে, এবং তার মধ্যে একটা সংকট তৈরি হয়। এটা নিয়ে নিজেদের মধ্যে একটা কনভারসেশন চলে। আশেপাশে যারা সাঁওতাল ছিলেন, তাদের যে প্রবীণ মানুষ, তাদের সাথে তিনি কথা বলেন, এবং তার মধ্যে একটা ইন্টারনাল একটা প্রক্রিয়া চলতে থাকে যে আসলে এটা মানে এমন মানে মানে ঘটনাটা তাহলে কোথায়, সেটা তখন সে নিজে নিজেই একটা হাইপোথেসিস দাঁড় করায় যে এমন কি হতে পারে কি না, যে তার এই ঘটনার পরে, অর্থাৎ যে একলব্যের বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলার পরে তার যে শিষ্য ছিল, কারণ সেও হচ্ছে ট্রাইব, অর্থাৎ নিষাদ কুলের সে একজন নেতৃত্বস্থানীয়, তো তার অনুসারী যারা, তারা হয়তো বিষয়টাকে অন্যভাবে নেয়, যে সেই দৃশ্যটা সেইভাবে চিন্তা করে এই আবার একটা নতুন একটি গল্প সে তৈরি করে। অর্থাৎ আগে যে গল্পটি ছিল হচ্ছে দ্রোণাচার্য, অর্জুন, একলব্যকে কেন্দ্র করে, সেই গল্পটি এখন দাঁড়ায় আরও কিছু চরিত্র, আরও কিছু কাস্টিং করা হয়, যে এই নিষাদ কুলের কিছু চরিত্র তৈরি করে এই নিষাদ কুলের যে কি ঘটতে পারে, কিভাবে বৃদ্ধাঙ্গুলি এটিকে সে সত্য মনে করছে, যে এই বৃদ্ধাঙ্গুলিটা যখন একলব্য, অর্জুন, অর্থাৎ যে দাপর যুগ বা মহাভারতের বা কুরুক্ষেত্রের যুদ্ধের বা সেই সময় এটাই হয়তো ঠিক ছিল। পরবর্তী পর্যায়ে নিচু বংশের যারা, যেমন সাঁওতাল মানে আদিবাসী যারা, তারা তাদের এই ধারাটা পরিবর্তন করে। সেক্ষেত্রে তখন দৃশ্যটা আবার এইভাবে এই করা হয় যে তার
সহকর্মীরা এসছে একলব্যের খোঁজে। আমার মনে হয় কুমার অন্য কোথাও চলে গেছেন। এখানে যে কুমার থাকতো তা বুঝবো কি করে? এটা অন্য কারো আশ্রম তো হতে পারে না, এটাই কুমারের আশ্রম। দ্রোণাচার্যের ওই মৃন্ময় মূর্তি তার প্রমাণ। তবে কোথায় যেতে পারেন কুমার? তার প্রাণনাশ করা হয়নি তো? ওই তো কুমার। হ্যাঁ, ওই তো কুমার আসছে। যে আচার্য রাজশক্তির পক্ষে পক্ষপাত দুষ্ট, আমরা তাকে ঘৃণা করি। পঞ্চানন, তুমি ভুলে যাচ্ছ দ্রোণাচার্য আমার গুরুদেব। তাকে সম্মান জানানো তোমাদের একান্ত কর্তব্য। মার্জনা করবেন কুমার। আমি তোমাদের পুনরায় স্মরণ করিয়ে দিচ্ছি, সমরবিদ্যায় আমার যা কিছু অর্জন তা সবই গুরুদেব দ্রোণাচার্যেরই শিক্ষা। আমি আশা করব তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তা স্মরণ রাখবে। কুমার, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর তীর চালাবো না। তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছ। তোমাদের সিদ্ধান্ত নেহাতি আবেগ তাড়িত। একজন নেশা তীরন্দাজের কর্মব্রতে আবেগের কোনো স্থান নেই। মার্জনা করবেন কুমার। তীর্ধনুক স্পর্শ করার শক্তি আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই কর্ম থেকে বিরত থাকার অনুমতি দিন। তোমাদের অযৌক্তিক আবেদনের অনুমোদন আমি দিতে পারি না। তোমরা তোমাদের শিক্ষা চালিয়ে যাবে এবং অধিকতর দক্ষ হয়ে উঠবে, এই আমার আদেশ। তীর্ধনুকগুলি ছাড়াও আমরা তীর চালাতে পারবো। যাই হোক, একলব্যের শিষ্যরা তারা ভাবলো যে প্রতিবাদ স্বরূপ তারা আর তীর চালাবে না, কিন্তু যেহেতু তারা নিষাদ, তাদের শিকার করেই জীবিকা অর্জন করতে হয়, সুতরাং তাদের পক্ষে তো এটা পালন করা অসম্ভব। এবং সঙ্গত কারণেই একলব্য তাদেরকে নির্দেশ দেয় যে তোমরা অবশ্যই তোমাদের তীর চালাবে, এখান থেকে তোমরা ফিরে আসবে না। তো যেটা হয় যে যেহেতু গুরুর আদেশ, সেটা তাদেরকে পালন করতে হবে। কিন্তু তারা পাশাপাশি এটা ভাবতে থাকে যে আমরা আমাদের গুরু অর্থাৎ আমাদের নেতা একলব্যের এই যে বৃদ্ধাঙ্গুলি কেটে নেওয়া, এটার প্রতি প্রতিবাদ স্বরূপ আমরা আর তীর চালনায় বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করব না। বেশ, আমরা আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। সাধনার চরম উৎকর্ষে একজন দক্ষ তীরন্দাজ হয়ে উঠতে কোনো ত্রুটি থাকবে না। শুধুমাত্র একটি শর্ত পালনের অনুমতি দিন কুমার। কি শর্ত? আজ থেকে তীর্ধনুক চালনায় আমরা আর বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করব না। আমরা সাধনা করব বৃদ্ধাঙ্গুলি ব্যতীত। আজ থেকে শুরু হবে আমাদের নতুন সাধনা। তথাস্তু। আমি তোমাদের সাফল্য কামনা করি। স্ট্যান্ডবোর্ডটা এদিকে নিয়ে আসো। এদিকে এদিকে। আমার মনে হয় অত দূরে নিশানা না করে আমরা আরো কাছাকাছি কোথাও করি। আমারও তাই মনে হয়। তো যাই হোক, এইভাবে তাদের সাধনা চলতে থাকে এবং ছবিও এগোতে থাকে।
এবং শেষ পর্যন্ত আমরা যেটা পাই, যেটাকে আমরা দেখি, যে ছবিটা আমরা যখন শেষ করি অনেকটা এইভাবে, আমার মনে একটু আগে থেকে দেওয়া উচিত। জানাই ছিল না। কি যে বলো, সেটা হচ্ছে চালাতে হবে। আমরা এখান থেকে দেই ছবিটা। হ্যাঁ, যেটি হয় যে তারা বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করবি না। এই যে যারা একলব্যের শিষ্য ছিলেন, চালাতে হবে বৃদ্ধাঙ্গুলি বাদে অন্য যে কোনো আঙুল দিয়ে। তারা সফল হয়নি। দেখ, আমরা কিন্তু পারিনি। তুই পারবি তো? পারবো। সব ঠিক আছে? ওকে, তাহলে আমরা টেকে যাই। ক্যামেরা, রূপান্তর সিকোয়েন্স 91, শট 1, টেক 1। কে প্রথম তর্জনী ও মধ্যমা দিয়ে সফল নিশানা খুঁজে পেয়েছিল এবং এই অর্জনে কতটা সময় লেগেছিল তা হয়তো আজ উদ্ঘাটন করা সম্ভব নয়। তবে কেউ একজন যে সাফল্যের মুখ দেখেছিল তা আজ বাস্তব সত্য। যাক, এইভাবে ছবিটা শেষ হয় যে বিকল্প একটি পথে চলে, এবং সেটা কত প্রজন্মের পরে গিয়ে এই রূপান্তরটি ঘটে সেটা হয়তো নিরূপণ করা সম্ভব নয়। এরকম একটি হাইপোথিসিস দিয়ে ছবিটা শেষ করা হয়। এই ছবিতে আসলে আমার যে ভাবনাটা ছিল, এই ছবির চিত্রনাট্যকার বা কাহিনী বা এটা আমারই করা। তো আমার যে হাইপোথিসিসটা ছিল এইরকম যে একটি হচ্ছে যে রাজ পরিবার এবং সাধারণ মানুষ এবং রাজ পরিবারের সাথে যারা জড়িত তাদের যে এই যে একটা সাধারণ মানুষ এবং রাজ পরিবারের যে একটা আলাদাভাবে দেখা এবং সাধারণ মানুষকে যে প্রতিনিয়তই একটি বাধা তৈরি করা, কিন্তু এই বাধা যতই তৈরি করুক না কেন, একটি সত্যকে যত বাধা দিয়ে আটকে রাখা হোক না কেন, বাস্তবতাটা হচ্ছে যে সত্য বিকল্প পথ হলেও তার পথেই এগিয়ে যাবে। যদি আমরা একটি নদীকে, একটি চলমান নদীকে বা কোনো ঝর্ণাকে আমরা বাধা দেই, তাহলে সে আরেকটি পথ সে খুঁজে নেবে। এটি ছিল আমার এই ছবিটার মূল ব্যাপার। এবং আজকে আমি যেটা প্রথমেই বললাম যে আমার অন্য ছবিগুলোর সাথে এটি আজকে একটু ব্রেক করে আজকে এই কথাটাই বলার জন্য যে আমরা যে অনেক সময় বাধা দিয়ে আটকে রেখে অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু দিন শেষে গিয়ে যেটা হয় যে সেটাকে আটকে রাখা যায় না, তার মতো করেই আর পথ চলে এবং তার মতো করেই পথ খুঁজে নেয় এবং সাফল্যের দিকে এগিয়ে যায়। সেটি ব্যক্তি জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাজনৈতিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সমস্ত ক্ষেত্রেই এই ব্যাপারটা প্রযোজ্য। এই একলব্যের যে তার যে সাধনা ছিল যে সে বড় একজন তীরন্দাজ বা যোদ্ধা হবেন, একটি
মানে নির্মম একটি সিদ্ধান্তের কারণে সেটা তার হয়নি। তার উত্তরসূরিরা হয়তো অনেক দিন এই যে গুরুদেব, তাদের যে কুমার, তাদের যে নেতা, তাকে কথা দেওয়ার জন্য হয়তো ওই উত্তরসূরিরা অনেক দিন হয়তো তীর বা শিকার করতে পারেনি, তীর চালাতে পারেনি। এখানে ছবিটি দেখানো হয়েছে যেহেতু তীর না চালিয়ে তখন তাদের জীবিকার কারণে বিকল্পভাবে তাদের জীবিকা চালিয়েছে, মাছ শিকার করা বা আরও অনেক কিছুই করা, সেটা তারা সংগ্রাম করে একটা পর্যায়ে গিয়ে সফল হয়। এবং সফল কত বছর আগে হয়েছে, কত হাজার বছর, সেটা হয়তো বলা মুশকিল। তবে একটি কথা বলি, এটা কিন্তু ঐতিহাসিকভাবে খুবই নির্ভরযোগ্য কোনো গল্প নয়। এটি যেহেতু এখন সাঁওতাল সহ যে আদিবাসীগুলো আছে, ভিল, আরও যারা তীর চর্চা করে থাকেন, তাদের সবাই কিন্তু এই মধ্যমা এবং তর্জনী দিয়েই তীর ধরে থাকেন এবং সেখানে বৃদ্ধাঙ্গুলির কোনো ব্যবহার করেন না। কিন্তু আমরা মহাভারতের প্রতিটা চরিত্র কি আমরা দেখি যে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে এবং দ্রোণাচার্য বৃদ্ধাঙ্গুলি কেটে দেয় একলব্যের। সুতরাং বৃদ্ধাঙ্গুলি যেটা ব্যবহার ছিল সেটা বলা যায়, এবং এখন যেহেতু নাই তাহলে গল্পটা কি হতে পারে সেরকম একটি গল্প এখানে সাজানো হয়েছে। যাই হোক, ছবিটা বেশ আগের 2008-এর আমার ছবি। তো আজকে অনেক দিন পরে দেখলাম, দেখতে দেখতে অনেকের কথাই মনে হলো, আসলে অনেকেই যে এই ছবির সাথে যুক্ত ছিলেন এটা অনেকটা ভুলেই গেছি। তো এবার ছবির টা নিয়ে নির্মাণ বা ইত্যাদি নিয়ে একটু কথা বলি। আমি এতক্ষণ তো মূলত বললাম হচ্ছে ছবির বিষয়বস্তু নিয়ে। সেটার এই মুহূর্তে, মানে এই মুহূর্তে না, সব মুহূর্তেই আমি মনে করি যে এই ছবির যে মূল যে বলার, অর্থাৎ বাধা দিয়ে কোনো সত্যকে আটকে রাখা যায় না, সে তার মতো করে পথ খুঁজে নেবে, সেটাই ছিল আমার এই গল্পের মূল ভিত্তি বা এই ছবির কন্টেন্ট, সেটা আমি বললাম। এবার ছবির নির্মাণ এবং ছবির সাথে যারা সংশ্লিষ্ট যতটা পারি আমি একটু কথা বলি আর কি। তো বোধহয় 2006 বা 2007-এর কোনো একটা সময় এই ধারণাটা আমার মাথায় আসে, এবং সেটা ঠিক কিভাবে এসছিল আমার মনে হয় অস্ট্রেলিয়ান কোনো দেখে বা আরও কিছু দেখে যে না, তীর চালানের যে আর্চারি যেভাবে তীর চালাচ্ছে তর্জনী আর মধ্যমা দিয়ে, তারপরে একলব্যের এই বৃদ্ধাঙ্গুলি কেটে নেওয়া, তখন আমাকে একটু স্ট্রাইক করে এবং পরবর্তীতে ভাবি এই বিষয়ে। তবে যেহেতু একটু একটা ঐতিহাসিক বিষয় আছে, একটা মহাভারত যে সময়ই হোক না কেন, সেটা নিয়ে যে বিতর্কই থাকুক না, কিন্তু যেটা বড় ব্যাপার এই মহাভারতের একটি গ্রন্থের অস্তিত্ব আছে এবং এই চরিত্রগুলো আছে, এই ঘটনাগুলো আছে। সুতরাং এটা একটা কোথাও না কোথাও একটা বাস্তব ভিত্তি থাকতে হবে, সেটা যে নামই হোক, যে ফর্মেই হোক না কেন, যে এলাকায় হোক না কেন। ওখানে যে এলাকা বর্ণিত সেটা এখনকার কোন এলাকা হবে, ওখানকার যে চরিত্রগুলো আছে সেটা অন্য কোনো চরিত্র না কি হবে, যত বিতর্কই থাকুক না কেন, কিন্তু একটা বাস্তব ভিত্তি থাকতেই হবে। কারণ একটা গ্রন্থ আমরা পাচ্ছি এবং সেই গ্রন্থে আমরা কিছু চরিত্র আমরা পাচ্ছি, কিছু ঘটনা আমরা পাচ্ছি। তো সেই কারণে আমি চেষ্টা করি যে আমি এইটাকে কতটা গল্পের মধ্যে মানে একটু যৌক্তিক জায়গায় নিয়ে যাওয়া যায়। তবে একটু দুর্ভাগ্য যে আমি যখন পড়াশোনা শুরু করলাম, আমি চেষ্টা করলাম অ্যানথ্রোপোলজিতে যারা আছেন বা যারা আদিবাসীদের নিয়ে কাজ করছেন, সেটা এনজিওতে হোক, গবেষণা ফর্মে হোক, বিভিন্ন জন, আমি অনেকের সাথে কথা বলেছি, তো খুব একটা সুবিধা পাইনি। এবং আমি যে অনেক সময় একটু কি বলে যে একটু প্রতিষ্ঠিত মানুষদের বিপক্ষে বা বিরোধে একটু দাঁড়িয়ে যাই, সেটা অন্যতম কারণ আমার পথ চলার ক্ষেত্রে এই মানুষগুলো খুব বেশি সাহায্য করতে পারে নাই। যেমন এই ক্ষেত্রেও হলো, আমি অনেক জায়গায় জাহাঙ্গীরনগরে গেছি, আমি নাম কারোরই বলবো না, আমি অনেক শিক্ষকের সাথে কথা বলেছি যারা এনজিও বা আদিবাসীদের নিয়ে কাজ করছেন, এরকম অনেকের সাথেই কথা বলেছি, আছেন তারা বিখ্যাত আদিবাসী দিবসে তাদের প্রচুর কথা বলতে দেখা যায়, কিন্তু সামান্যতম সহযোগিতা করতে পারেনি। যেটা আমি মাত্র একটি সিটিংয়ে আমি পেলাম, সেটা হচ্ছে কলকাতায় গেলাম। তো ভারতের যেটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল যে ডিপার্টমেন্টটা, সেটা ওদের হেড অফিস আমার যতদূর পড়বে কলকাতায়। এটা কলকাতার বোধহয় আঞ্চলিক, মানে রাজ্যের অফিস না, এটা অনেক সময় থাকে যে
একটি দেশের মানে সামগ্রিক সব কিছুই যে রাজধানীতে হবে তা তো না, বিভিন্ন প্রদেশেও প্রাদেশিক রাজধানীতে হতে পারে, সেইটাও ওখানে। তো আমার পরিচিত আমার খুবই একজন ঘনিষ্ঠ ফিল্ম ডিরেক্টর সৌরভ সরঙ্গী, প্রথমে তার সাথে কথা বলি, তারপর বললো হ্যাঁ তার একটা যোগাযোগ আছে, সে একটা নাম্বার দেয় এবং আমি কলকাতায় গিয়ে তার সাথে কথা বলি। এটা আমার যতদূর মনে পার্ক স্ট্রিটে তাদের অফিস, তো ওখানে তার সাথে আমি কথা বলি এবং সামান্য কিছুক্ষণ কথা বলার পর এবং তিনি যে পেপারসগুলো আমাকে দেয় আমি অনেকটা স্পষ্ট হতে পারলাম যে এই যে আমাদের এই অঞ্চলে আদিবাসীদের কোন কোন অঞ্চলে কি অবস্থায় আছে, তাদের কোত্থেকে আসা, এই সাঁওতাল, যতদূর মনে পড়ে সবচেয়ে পুরনো সাঁওতাল না ভিল, ভিল হচ্ছে মধ্যপ্রদেশে এদের বসবাসটা বেশি, কারণ অনেক আগেই পড়াশোনা এগুলো ভুলে গেছি অনেকটাই। তো সেটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম এবং এই গল্পটা তৈরি করার ক্ষেত্রে আমার সুবিধা হলো। এবং এই গল্পটা, ছবিটা কতটা উৎকর্ষ বা কতটা ভালো হয়েছে সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, সেই বিষয়টা আমি একটু পরে আসি, দর্শক এই ছবিটা কিভাবে নিয়েছে। কিন্তু চিত্রনাট্যের সাপেক্ষে যে সাফল্য, সেটা দুটো সাফল্য আছে। এটি হচ্ছে চিত্রনাট্য ডেভেলপমেন্ট এবং পোস্ট প্রোডাকশন বলে ওদেরকে, ডেভেলপের জন্য হুবাল বার্ডস ফান্ড মানে রটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল থেকে দেওয়া হয়, সেখান থেকে আমি 10,000 ইউরো পেয়েছিলাম, বাংলাদেশি টাকায় 10 লাখ টাকার মতো। এটা স্ক্রিপ্ট লেখার জন্য প্রথমে তাদেরকে আইডিয়াটা দিতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়, ডিরেক্টরের ভিজুয়াল কনসেপ্ট দিতে হয়, এই যে এর ভিত্তিতেই তারা একটা নির্বাচন করেন। তো এই ভাবনাটা তাদের কাছে পছন্দ হবার কারণে তারা আমাকে এই অনুদানটা দিয়েছিল, বা অ্যাওয়ার্ডও বলতে পারি। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন হয়, সেখানে প্রতি বছর তারা কিছু নির্মাতাকে দিয়ে থাকে। তো এক ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অর্থটা পেতে হয়। আরেকটি হচ্ছে আমি একমাত্র অনুদানের ছবি, যেটা বলা সরকার থেকে যে অনুদান দেয়, তো এই চিত্রনাট্যটি জমা দেওয়ার পরে আমি 2007-08 অর্থ বছরে আমি অনুদানটা পেয়েছিলাম। এবং চিত্রনাট্যের কারণেই যেহেতু মূলত ছিল, যদিও তার সাথে হয়তো আমার ফিল্ম ক্যারিয়ারও যোগ হয়েছে, সব কিছু মিলে এই চিত্রনাট্য লেভেলে এই দুটো সাফল্য আমার আছে এই ছবির ক্ষেত্রে। তো এরপরে হচ্ছে যে আমরা ছবির দর্শকের বিবেচনায় যদি করি যে ছবিটা ঠিক বাংলাদেশের দর্শক সেইভাবে নেয়নি। মুষ্টিমেয় কিছু দর্শক, খুবই হাতে গোনা, যারা এই ছবিটাকে খুবই পছন্দ করেন, আর অধিকাংশই ঠিক বেশ বোধসম্পন্ন মানুষদেরও লক্ষ্য করেছি যে এই ছবিটাকে তারা খুব একটা পছন্দ করেননি। সেটা আমার জন্য একটু বিস্ময়ের বিষয় ছিল, যে করা উচিত ছিল আমি মনে করি। ইউরোপে পছন্দ করেনি, সেটা একটা ভিন্ন প্রেক্ষিত আছে, কিন্তু ভারতের এটি একটি খুবই মানে প্রচণ্ড এই ছবিটার একটা আগ্রহ তৈরি করে। ওদের প্রায় প্রত্যেকটা চলচ্চিত্র উৎসবেই ছবিটা দেখানো হয়, এছাড়া বিশেষ প্রদর্শনী এবং অনেকের যে এক্সপ্রেশন এই ছবিটা দেখার পরে, সেটা ছিল একটা অভূতপূর্ব একটা বিষয়। কিন্তু বাংলাদেশে সেটার একদমই হয়নি, বরং বেশ কি বানালাম, অর্থ নষ্ট ইত্যাদিতে এরকম বলা হয়েছে। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, এবং সেটা অবশ্য আমার অধিকাংশ ছবির ক্ষেত্রেই এটা হয়ে থাকে যে আমার ছবি খুব একটা দর্শক পছন্দ করে না। সেটা আক্ষেপ ওই অর্থে নাই, কারণ আমি তো আমার মতো করেই কাজ করার চেষ্টা করি, কারণ আমি যা ভাবি, আমি যা বলার চেষ্টা করি সেটাই করি। কিন্তু কাউকে বোঝাতে হবে বলে তার মতো করে যাওয়ার অভ্যেস আমার কোনো কালেও ছিল না। এখনও আমি অন্য মাধ্যম যেগুলোতে কাজ করছি চলচ্চিত্রের বাইরে, সেগুলো একই ব্যাপার, যে কারণে আমি ঠিক প্রো পিপল যে হওয়ার ব্যাপারটা সেটা আমার মধ্যে নেই, সেটা আমি বোধহয় কখনো হতেও পারবো না, এবং সেটা নিয়ে খুব একটা আমার আগ্রহ নেই। আমি কিছু ভাবি, আমি কিছু বলতে চাই, সেটা চলচ্চিত্রের মাধ্যমেই হোক বা অন্য কোনো, এই যে এখন যেটা কথাগুলো বলছি এই যে ফেসবুক লাইভে, সেখানেও আমার কিছু বলার আছে। একটু কথা আমি বলে রাখি যে এখানে আমার এই ছবিটার একটি লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুক লাইভেরই একটি মন্তব্যে, যদি কেউ চান হয়তো এই ছবিটা পুরোপুরি দেখে নিতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে সুতরাং আমি আমার মতো করেই কাজ করে যাচ্ছি। তো এখন আমি একটু ছবি নিয়ে কথা বলি।
তো এই ছবির সবচেয়ে শুটিংয়ের যে প্রতিকূলতা হলো, এটা হচ্ছে আমরা এপ্রিল মাসে শুটিং করি। আপনার লোকেশনটা দেখছেন, এটি একটি দুর্গম এলাকা, শেরপুরের একটি জায়গা, নালিতাবাড়ি উপজেলায়। তো সেখানে ভয়াবহ গরম এবং পানির সংকট টঙ্কট মিলে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছিলাম। না হলে হয়তো এই ছবির মানটা আরেকটু ভালো হতো। যে আমরা যে এরকম প্রতিকূলতার মধ্যে একটি ছবির কাজ হতে পারে সেটা একটি কল্পনাও করা যায় না। কত ভয়াবহ পরিবেশের মধ্যে আমাদের থাকার, তারপরে জোক, এইটা সেইটা, পানির মধ্যে এইটা হচ্ছে সেটা হচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে যেখানে বাথরুমের, সেখানে দুর্গন্ধ, একটা মানে যাচ্ছে তাই অবস্থা। এরপরের একটা ব্যাপার হলো যে এটা একটু মহাভারতের ইয়ের কারণে আমরা চেষ্টা করলাম যে ওই ক্যারেক্টারগুলোর প্রফেশনাল জায়গা থেকে, যারা ঠিক আছে বর্তমানের যে চরিত্র, যেখানে পরিচালক চরিত্রে ফেরদৌস বা তার সহকর্মী সাকিবা বা আরও যারা করছেন ঠিক আছে, কিন্তু ওই ক্যারেক্টারগুলোকে যেন আমাদের মতো একটু সেই আমলের একটু বলিষ্ঠতা বা একটু সেই জায়গা থেকে যেন নিতে পারি। তো সেটাতে খুব বড় প্রবলেম হয়ে গেল যে পরিচিত জনদের মধ্যে খুব একটা পাওয়া যাচ্ছে না। নতুনদের মধ্যে আমরা নিতে গিয়ে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, আর ওই যে বললাম যে একটু যে ঠান্ডা মাথায় কাজ করব সবাইকে নিয়ে, সেই সুযোগটা ছিল না। সেই সুযোগটা একেবারেই ছিল না, কারণ হচ্ছে যে সবসময় একটা উত্তপ্ত একটা ব্যাপার এবং অসুস্থ হয়ে যাচ্ছে সবাই। তো এইটা হয়তো করলে মানে অভিনয়ের জায়গাটা আরেকটু করতে পারলে হয়তো, বা ক্যারেক্টারগুলোকে আরেকটু গুছিয়ে উপস্থাপন করতে পারলে ভালো হতো। তো আমাদের একটি কুকুরের একটি চরিত্র ছিল, সেই কুকুরের চরিত্রটাও আমার র্যাব দিয়েছিল বলে র্যাব আমাদের এই কুকুরটা দেয়াতে আমরা একটা বড় সুবিধা পাই, কারণ কুকুরটা আমরা কিভাবে করব, মানে এখানে যেহেতু কুকুরের দৃশ্যটা হয়তো দেখি একটু খুঁজে যাচ্ছে, দেখি হয়তো পেলে হয়তো দেখাতে পারি। এখানে বোধহয় একটু এটাই বোধহয় কুকুরের নাকি। হ্যাঁ হ্যাঁ ভালো। যেটা হলো যে কুকুরের শিডিউল আমাদের 2 দিন নেওয়া ছিল, 2টো কুকুর ছিল, কিন্তু এই প্রথম দিনই কিছুক্ষণ শুটিং করার পরে এই কুকুরগুলো খুব ক্লান্ত হয়ে গেল, মানে সেই এখানকার পরিবেশের কারণে। তো আমরা খুব বেশি রিস্ক না নিয়ে যেটুকু পারি দ্রুততম সময়ের মধ্যেই কুকুরটাকে আমরা ছেড়ে দিলাম। তো আমাদের তখন র্যাবের অতিরিক্ত পরিচালক অপারেশন ছিলেন কর্নেল গুলজার, তিনি খুবই সহযোগিতা করেছেন এবং খুবই বিস্ময়ের ব্যাপার যে তার কাছে কুকুরটা চাওয়ার সাথে সাথেই যে আমাদের শুটিংয়ের জন্য 1 সেকেন্ডও সময় নেয়নি, অনুমতি দিয়ে দিয়েছেন এবং ওদের ডগ স্কোয়াড যেটা আছেন তাদের একজন ক্যাপ্টেনকে দায়িত্ব দিয়ে দিলেন যেটা কিভাবে আমরা করবো। আমরা কয়েকদিন এই কুকুরটাকে ট্রেনিংও দেওয়া আছে, সেটা আমার যাওয়ার জন্য কামরুল বা রুমিনা কে যেন এই দায়িত্বে ছিল। কামরুল নাট্যকার, রুমি একজন ফিল্ম ডিরেক্টর, মানে এখন এটা কাজ শুরু করেছে এবং নাটকের বেশ কিছু কাজ করেছে, আমার 2 সহকর্মী। তো কিন্তু আরেকটা ব্যাপার আছে, যেমন আমরা থেকে যে হেল্পটা পেলাম,
র্যাব থেকে ঠিক অনুরূপ একটা মানে ঠিক তাদের আরেকটা অসহযোগিতা পেলাম পুলিশ থেকে। কারণ অর্জুনদের একটি এই যে তাদের যে মানে বনে যাওয়া, এই যে শিকারে যাওয়া, সেখানে আমরা চেয়েছিলাম তারা ঘোড়ায় করে যাক। তো ঢাকা শহরে যে ঘোড়াগুলো আমরা দেখি শুটিংয়ে ব্যবহার হয় বা দেখলাম, সেটা ঠিক এই পাণ্ডবদের বাহন হিসেবে যে ঘোড়া, সেটা আমাদের কাছে মনে হয়নি। তখন ভাবলাম যে তাহলে পুলিশের ঘোড়াগুলো যদি খুবই চমৎকার, তো আমরা চাইলাম, দরখাস্ত লিখলাম, দুটো দরখাস্ত দিলাম, একটা হচ্ছে পুলিশ কমিশনারের বরাবর, আরেকটি হচ্ছে কি আইজি বরাবর। তখন পুলিশ কমিশনার ছিল নাইম সাহেব নামে এক ভদ্রলোক, ওনার সাথেও দেখা করলাম, তো উনি কোনো আগ্রহ প্রকাশ করলেন না। আর আইজিপি ছিলেন নূর মোহাম্মদ সাহেব। তো তখন সেখান থেকে কোনো রেসপন্স না পেয়ে জামিল ওসমান সাহেব ছিলেন সচিব, তথ্য সচিব, উনি তাকে লাল ফোনে ফোন করে দিলেন, গেলাম। তো যেটা হয় যে বললো ঠিক আছে দেখছি, কিন্তু আমরা ইটা পাইনি, ঘোড়াগুলো পাইনি। যদি ঘোড়াগুলো পেতাম তাহলে তো আরেকটি দৃশ্য এখানে, এবং আরেকটি হয়তো উন্নত একটু বেটার দৃশ্য হয়তো আমরা এখানে সংযোগ করতে পারতাম। তো ঘোড়ার বিষয়টাই বাদ দিয়ে আমরা সেখান থেকেই অর্জুনদের দেখালাম যে তারা স্বীকার করছে আর কি। তো ওই যেটা হয় যে শুটিংয়ে কিছু মানুষকে আমরা পাই সহযোগিতা করে, কিছু অসহযোগিতা করে, তো সেটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, আর একটা জিনিস আমি হঠাৎ করে একটু মনে হলো, আমি একটু বলে নেই, কারণ এই জিনিসটা হয়তো আবার ভুলে যেতে পারি, তারপরে হয়তো আবার আমরা ওই ইয়েতে অন্য প্রসঙ্গে যাব। যে আচ্ছা আচ্ছা এইটা আমরা একটু দেখাই, যে আমরা যে একলব্যের যে ঘরটা, এটা আমরা বানিয়েছিলাম ওখানে। এখানে সোহাগ এবং সেতু, সোহাগ মূর্তিটা সেতু মূর্তিটা বানিয়েছিল, আর সোহাগ হচ্ছে মূলত এই যে আমাদের একলব্যের যে কুঠিরটা, এখানে আমাদের যতদূর মনে পড়ে আমরা 5-6 দিন শুটিং করেছি এই জায়গাটায়। তো এখানে আমরা শুটিং করতে গিয়ে প্রতিনিয়তই যে বিষয়ের মধ্যে একটু পড়তাম, সেটা হচ্ছে হাতির প্রচুর গল্প শুনতাম, দূর থেকে হাতি দেখতাম, ওই পারে আসাম। আমরা এমন একটা ইয়েতে ছিলাম প্রায় 0 ইয়ের কাছাকাছি। তো এইদিকে তখন বিডিআর ছিল, তো বিডিআর বিষয়টা জানতো, আর ওই পারে তো বিএসএফ, তো তারা বোধহয় কথা বলে নিয়েছিল এই ছবি শুটিংয়ের মধ্যে, বোধহয়, ঠিক আমরা একদম নিশ্চিত না। তো প্রায় হাতির নিয়ে আমরা অনেক গল্প শুনতাম, এবং আমাদের তাড়াতাড়ি আমরা ফিরে যেতাম হাতির ভয়ে। তো যেটা হয় যে যেদিন আমরা একলব্যে এই ঘরের শুটিংটা শেষ করলাম, 7 দিন বোধহয় লাগলো, মানে এই এলাকাটা, পরদিন গিয়ে দেখি যে হাতি এসে পুরো ঘরটা তছনছ করে দিয়ে গেছে। এবং এটি একটা আমাদের জন্য খুবই একটা বিস্ময়কর ব্যাপার। যদি আগের দিনও করে দিত, বা তারা আরও একদিন আগে করে দিত, তাহলে এই যে আমরা পাতা শুকিয়ে শুকিয়ে, কাঠ বা গাছের ডাল শুকিয়ে শুকিয়ে যে একটি সেট তৈরি করেছিলাম, সেটা আমাদের জন্য মহা বিপদ হতো। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই ছবি মানে যেদিন শুটিং শেষ হয়ে গেল, তার পরদিন গিয়ে দেখি হাতি শুধু এইটা না, পুরো আমাদের ওই যেটা ছোট্ট ব্রিজের মতো করে সমস্ত কিছু ভেঙে চুরে দিয়ে চলে গেছে। এবং মানে কিভাবে যে সম্ভব, যে তারা কিভাবে বুঝলো যে ঠিক আছে এটার কাজ শেষ, এখন আমরা ভাঙতে পারি, এর আগে তারা ভাঙেনি। আমরা অনেক সময় হাতির সাথে ওই দূরে আসছে, আমরা এই দিক দিয়ে যেতাম, কেউ বলতে এই দিক দিয়ে যান, আবার একজন লোক দেখালো তার হাত ভাঙা হাতির কারণে, অনেক গল্প আমরা শুনতাম। তো আমরা একটু ভয়ে ছিলাম, কিন্তু এই ঘরটা ভাঙবে, এই সেটটা ভাঙবে, সেটা আমরা কখনো ভাবিনি। কিন্তু শুটিং যেদিন শেষ হলো, সেদিন হাতি এসে সেই রাতেই ভেঙে দিয়ে গেল। তো এই প্রসঙ্গটা আমি একটু বলে রাখলাম, যেটা হয়তো আবার ভুলে যাব, সেই কারণে আবার একটু এই মানে এই জায়গায় এলাম। এখন তো আমি মূলত আমার এই শুটিংয়ের যাদের অংশগ্রহণ তাদের নিয়ে কথা বলছিলাম।
তো এই মুহূর্তে আমি যেটা বললাম যে সোহাগ ছিল আর্ট ডিরেকশন এবং তার সাথে সাথে সেতু, এরা দুইজন। আর সহকর্মীদের মধ্যে ছিল কামরুল ছিল, তারপরে রুমি ছিল, বুলবুল বিশ্বাস ডাক্তার, তখন সে মেডিকেলে পড়ছে, তো ফিল্ম করবে। এরপর অবশ্য সে রাজধানীর মেয়ে একটি ছবি তৈরি করেছে। মেজবা, সুমন, অনেকেই ছিল। আর যারা অভিনয় করেছেন তাদের তো আমি অনেককেই দেখছি যে অনেক দিন পরে সেই প্রচুর স্মৃতি মনে পড়ছে এবং সেই একটা ভয়াবহ দিনের কথাও পাশাপাশি মনে পড়ছে। এই ছবির মিউজিকের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেহেতু এটি মহাভারতের ওই সময়কারের ঘটনা প্রধানত, তো ভাবলাম যে আর মিউজিকটা এমনি কম ব্যবহার করার আমার একটু প্রবণতা আছে, তো আমরা আবার সাঁওতালের কিছু বিষয় আছে, তো সেটা চিন্তা করলাম যে সাঁওতাল পার্টটুকু তো আমরা সাঁওতালের একটা মিউজিক আমরা এখানে প্রচুর পাচ্ছি, আর অন্য পার্টটুকুতে আমি একটু ধ্রুপদের ব্যবহারটাই বেশি করি, কারণ মহাভারতের সেই অংশটা তে আমার মনে হয় ধ্রুপদের এটাই ভালো হবে, কাজটাই ভালো হবে ধ্রুপদের। তো সেক্ষেত্রে লাভলু ভাই ছায়ানটে আছেন, ওনার ভোকালটা ওনার। এখানে পাকোয়াজ বাজিয়েছে বিশ্বজিৎ নট্ট, সৈকত বরাবর ছিলেন, যদিও সেতারের কাজটা কম ছিল। আর গানে ছিল কণ্ঠে এই ভোকালের ছাড়াও একটা গান ছিল রবীন্দ্রসঙ্গীত, যেটা বুলবুল ইসলাম কণ্ঠ দিয়েছে। আর সাঁওতাল পাঠটুকুতে আমাদের সবচেয়ে বড় হেল্প করেছে নিশান। এখানে একটা চরিত্র আছে, দেখবেন, দেখতেই চুল বড়, সেই সাঁওতালদের নিয়ে কাজ করতো। সেই আমরা এটা ছিল শেরপুর, আমরা সাঁওতালদের নিয়ে এসেছিলাম দিনাজপুর থেকে, তারা বাসে করে এসেছিল, এখানে শুটিং টুটিং করে আবার চলে গেছে। যেটা হয় যে আমাদের তো অত বড় আয়োজন করা সম্ভব হয় না যে 100-150 মানুষকে আনলাম, এনে 2-4 দিন রাখলাম, খুব অল্প সময়ের জন্য কিভাবে ছেড়ে দেওয়া হয়। তো এখানে যেমন সাঁওতালের একটা মিউজিক, আচ্ছা এরকম সাঁওতালের আমাদের এখানে প্রচুর, আমি একটু দেখি একটা পাই কিনা, এখানে বোধহয় সাঁওতালদের একটু আছে, একটা দৃশ্য দেখা যায়। এটা হচ্ছে ডিরেক্টরের মহাভারতের সময় চালানো হতো, তার যে মনের মধ্যে যে একটা কল্পনা, যে মহাভারত, সেই একলব্যের ঘটনা, আবার বাস্তবতা, বর্তমান রিয়ালিটি, এই সব মিলে যে তার মধ্যে মনোজগতে যে কাজটা করছে এবং নিজের সাথে নিজের যে বোঝাপড়াটা, আমি নিশ্চিত করে কিছুই বলছি না, একটু দেখতে অসুবিধা হচ্ছে। তো সেটা একটা তো যাই হোক, মোটামুটি এই ছবির ব্যাপারটাই এইরকম যে এটা একটু মিথিক্যাল ক্যারেক্টার এবং বর্তমান ভাবনা, এ দুটো মিলে একটা হাইপোথেসিস তৈরি করে ছবিটা শেষ করে, যার রাজনৈতিক বা সামাজিক ব্যাপারটা আমি বলেছি। তো এখন আমার মনে একটু পরে এসছেন মাহমুদা চৌধুরী, উনি একজন বিশিষ্ট চিত্র সমালোচক, একসময় বিচিত্রায় প্রচুর লিখতেন। মাহমুদা আপা নিশ্চয় ভালো আছেন, আপনার সাথে খুবই কম দেখা হয়। তো উনি জানতে চেয়েছেন ছবিটার নাম কি, মুক্তি কবে পাবে। না মাহমুদা, এটা অনেক আগের ছবি, এটা আসলে ছবিটার নাম রূপান্তর, এটি 2008-এর ছবি, 2008-ই এই ছবিটির মুক্তি প্রাপ্তি ঘটে। প্রথমে এটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গোয়াতে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে, তারপরে কেরালাতে এবং কয়েকটা ফেস্টিভ্যালে দেখানো হয়, এবং ওই বছরই বোধহয় ঢাকায় মুক্তি পায়। আর শুটিংটার এই পার্টটুকু শুটিং হয়েছিল হচ্ছে
শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার একটি ইকো পার্ক আছে, তার পাশের একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে আমরা এই জায়গাটা ঠিক করেছিলাম। হ্যাঁ, আমরা ভাগ্যবান ওই দিক থেকে যে আমাদের হাতি আমাদেরকে যথেষ্ট বুঝেছে। অনেকেই বোঝার চেষ্টা করেনি, কিন্তু হাতি আমাদের খুব সহযোগিতা করেছে। যে যে কদিন দরকার ছিল সেই কদিন তারা সেটটাকে রেখেছে এবং তারপরে ভেঙে দিয়েছে। তো না ভাঙলেও পারতো হয়তো। এটা কেন ভেঙেছে, এটা কি ইঙ্গিত ঠিক বলতে পারবো না। তো মাহমুদ ভাই, এই ছবির একটি লিঙ্ক এই লাইভের নিচে দেয়া আছে আমার ইয়েতে, আমি সেখানে আপনি কিন্তু ছবিটা চাইলে দেখতে পারেন। এই আর তেমন বোধহয় মন্তব্য নেই, সব ওয়াচিং। এবং আমার মনে হয় আজকের বিষয়টা একটু বোধহয় অতটা না। আচ্ছা, নাসিমা রহমান, বেশ ভালো লাগলো, ধন্যবাদ। আপনি এই কি বলি এই লাইভটা দেখার জন্য। আমার ধরুন আপনি অনেক প্রথম থেকেই আছেন এবং অনেকেও কিন্তু হ্যাঁ। আর সালাম ভাই, উনি অভিনেতা ভাই, আছি, শুনছি, দেখছি। অনেক ধন্যবাদ সালাম ভাই, আপনাকে দ্বিতীয় দিনের মতো পেলাম। মাহবুব সাহেব মালয়েশিয়া থেকে লিখেছেন, এমন একটি গুরু আমার লাগবে, মানে দ্রোণাচার্যের মতো গুরু, যে কিনা শিষ্যকে থামিয়ে দেবে। ঠিক জানি না, মানে সেটা আপনি সেটাই মিন করেছেন কিনা, কারণ গুরু তো এখানে দ্রোণাচার্য। আর একটা হতে পারে যে না, অর্জুনের জন্য সে যে কোনো পদক্ষেপ নিতে পারে, সেটা আপনি বলতে পারেন যে যে কিনা আপনার জন্য যে কোনো পদক্ষেপ নেবে। আর তো নেই। আর ওয়াচিং মধ্যে শশী ছিল, আমাদের অভিনেত্রী শশী, টেলিভিশনে টোকন ঠাকুর, একজন কবি এবং ফিল্ম ডিরেক্টর। নিশ্চয় ভালো আছেন টোকনদা, আপনার ছবির কি অবস্থা? আর শশী নিশ্চয়ই ভালো আছো, জানি না তোমার এখন কি কাজ। ও, এখন তো কাজ বন্ধ। তো ভালো থেকো সবাই। আর শুভেচ্ছা আবেদা সুলতানা, উনি বোধহয় এখন আর নেই, উনি একজন শিক্ষিকা, উনি শুভেচ্ছা জানিয়েছেন। আরিফিন আজম হিমু, আবেদাপা, ধন্যবাদ। আর বোধহয় মন্তব্য সবাই দেখছি। ভালোবাসা শাহ আলম প্রিন্স, ভালোবাসা অবিরাম, ধন্যবাদ। মোটামুটি এই হচ্ছে বিষয়। তো একটু আবারও যেটি বলি যে আমার এই ছবিটা আজকে এটা নিয়ে আলোচনা করার, যে যে যদি কেউ ঠিক পথে চলে, যদি তার মধ্যে একেবারেই মানে সেটা রাষ্ট্রীয়ভাবে হোক বা সামাজিকভাবে হোক, যে কোনোভাবেই হোক না কেন, আসলে যেটা অনিবার্য তাকে আসলে বাধা দেওয়া যায় না। বিকল্প পথ হলো সেটা খুঁজে নেয়, সেটা আমরা যুগে যুগে দেখেছি। যদিও বিড়ম্বনা সাধারণ মানুষের জন্য কম নয়, সাধারণ মানুষকে বিড়ম্বনার মধ্য দিয়েই যেতে হবে। তো সেটি বলা। হ্যাঁ মাহমুদ ভাই, ইউটিউবে দেখা যাবে, আপনি ফেসবুক লাইভে আমার আইডিতে, বা আমি দেখি আপনি বোধহয় আমার অনেক সময় ইয়ে থেকে কানেক্টেড আমাদের ছবি, ওখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্ক দেওয়া আছে, আবার একটু দিয়ে দিচ্ছি আপনার ইয়ের নিচ্ছি, তাহলে তো দেখতে পারবেন। এই ইউটিউব চ্যানেলে আমার একটা চ্যানেল আছে, সেখানে শুধুমাত্র এই ছবি না, আমার সবগুলো ছবি আছে। আমার এই ফেসবুক লাইভগুলো ওখানে আছে, আমার ভিডিও কথন নামে একটু আছে, মানে আমার মূলত আমার বিষয়গুলি, অর্থাৎ আমার যে কর্ম, আমার যে ভাবনা, সেটা রাজনৈতিক হোক, মানে দার্শনিক কোনো অবস্থান হোক বা অন্য কোনো বিষয়, সব কিছুই এই ইউটিউবের মধ্যে, এই চ্যানেলের মধ্যে পাওয়া যাবে। আর জি সরকার, হ্যাঁ আপনার সিনেমার পেছনের গল্প খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। যদিও আজকে পেছনের আমার তৃতীয় গল্প, প্রথমের গল্প আমি করেছিলাম হচ্ছে আমার ছবিতে আসা, দ্বিতীয়টা ছিল কীর্তনখোলা নিয়ে, আজকে এই রূপান্তর নিয়ে করলাম। তো দেখি হয়তো এরপরে আমি শঙ্খনাদ নিয়েও কথা বলবো। তো এই সময়ে আসলে যে সময়, সেই সময়ে এই কথা বলা হচ্ছে, চুপচাপ থাকা, সবার সাথে এক ধরনের যোগাযোগ হয়। তো নিশ্চয়ই রংপুরের কী অবস্থা আমি জানি না, এখন কি রংপুর না রংপুরেই নিশ্চয় তোমরা আছো, তো এটা পারলে জানাও যে রংপুরে কেমন লকডাউন হচ্ছে বা ইত্যাদি কেমন চলছে।
এই তো মোটামুটি আমার কথা এখানেই শেষ। আর তেমন কিছু সাজ্জাদ ভাই হঠাৎ করে এসছেন, ধন্যবাদ। সাইদ ভাই, শুভ কামনা রইল। নিশ্চয়ই ভালো আছেন সাজ্জাদ ভাই। তো অনেকদিন কারোর সাথে ওই অর্থে যোগাযোগ নাই, তো ভালো থাকেন। করোনার উত্তরে সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। আর একটি বিষয় বলি যে করোনা উত্তরকাল যেন আমাদের করোনার পূর্বের যে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল, আমি যেটা বিশ্বাস করি আমরা প্রকৃতিকে অনেক বেশি অত্যাচার করেছি, আমরা প্রকৃতি বিরুদ্ধ অনেক কাজ করেছি বা করে যাই, ব্যক্তি পর্যায়ে প্রচুর কাজ করি। আমাদের খাওয়া দাওয়া, ব্যবহার, মানে সাজসজ্জা, পোশাক টোশাক, এগুলো সবই কোনো না কোনোভাবে কেমিক্যাল থেকে আসে, কোনো না কোনোভাবে হয়তো মানে প্রকৃতির বাইরে থেকে যেগুলো আসে। আমি যেটা বলছি যে অনেক কিছুই আসে যেটা যা কিনা প্রকৃতিকে ক্ষতি করছে। তো আমরা আগামী দিনটা প্রকৃতি বান্ধব একটি পৃথিবী তৈরি করব, আমাদের দেশ তৈরি করব। সেই জায়গায় যেন আমরা একেবারেই কোনো প্রকার আপোষ না করে মানে দৃঢ়চিত্তে অবস্থান করি। এ না হলে কিন্তু এই যে ভাইরাস যে প্রায়ই আসছে এবং আগের ভাইরাসের চাইতে পরের ভাইরাস আরও স্ট্রং হচ্ছে, এবং করোনা তো কত বড় একটা ব্যাপার, এবং এরপরে যার একটা আরও স্ট্রং কোনো ভাইরাস আসবে না, এটা আমি আগে থেকেও বলেছি। এটা প্রাকৃতিগত কারণ, যতই বলুক, কেউ বলেছে যে এর পেছনে কি বলে এক ধরনের ল্যাবরেটরিতে তৈরি, কেউ বলেছেন যে এটা ইয়েতে তৈরি, রাজনৈতিক ব্যাপার, কেউ বলেছেন যে এটা আল্লাহর গজব, কেউ বলেছেন ভগবানের গজব, কেউ বলেছেন ঈশ্বরের কুদৃষ্টি, যাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি একটি জায়গায় অবস্থান ছিলাম প্রথম থেকেই, সেটা হচ্ছে এটা প্রকৃতিগত কারণে, মানে প্রাকৃতিক আমরা আমাদের জলবায়ু দূষণের পেছনে এটা একটা বড় কারণ। এই যে হয়তো এই ভাইরাসটা আগেও ছিল, কিন্তু তখন হয়তো আমরা প্রতিরোধ করতে পারতাম, এখন হয়তো আমরা পাচ্ছি না আমাদের এই পরিবেশগত কারণে। সেই বিষয়টা ভাববেন এবং স্ব জায়গায় থেকে বিষয়টা চিন্তা করবেন। মানে আমি নিজে কিভাবে ইনপুট দিতে পারি, রাষ্ট্র দেওয়া উচিত, রাষ্ট্র কীভাবে জানি না, এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। রাষ্ট্র বা যারা ব্যবসায়ী, যারা বেশি এই নেতিবাচক কাজ করছে, এর সাথে আরও অনেকেই জড়িত, অনেক প্রফেশনালরা জড়িত এই প্রকৃতিটাকে নষ্ট করার পেছনে। তারা ভাববে কিনা জানি না, তো ভাবতেই হবে, এটা আমি বিশ্বাস করি। ভালো থাকেন, ধন্যবাদ, আবারও দেখা হবে।